আজকে আমাদের টপিক হলো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো এখান থেকে আমরা আপনারা জানেন যে বিসিএস প্রিলিজ যে সিলেবাস, বিসিএস প্রিলিজ সিলেবাসের কিন্তু একটা বড় অংশ জুড়ে এই পার্টস অফ স্পিচ, খুবই বড় একটা অংশ জুড়ে কিন্তু পার্টস অফ স্পিচ। তো এক্ষেত্রে বলি যে পার্টস অফ স্পিচের যতগুলো সেগমেন্ট আছে, ধরেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো তো ডিটেলস আসবেই। বাট তার আগে একদম মানে আমরা যখন পার্টস অফ স্পিচ স্টার্ট করব তার আগে পার্টস অফ স্পিচ আপনাকে চিনতে হবে, আইডেন্টিফিকেশন আসবে। অর্থাৎ একটা ধরেন স্লেভ দিল, স্লেভ একটা ওয়ার্ড দিল, বললো যে এর ভার্ব কি, তো এরকম দিবে। আবার কতগুলো ওয়ার্ড দিবে, বলবে যে এটা কোন ফর্মে আছে, অথবা একটা নাউন দিল এর ভার্ব ফর্ম কি হবে, বা ভার্ব দিল এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে। তো এই টাইপের প্রশ্ন আসে। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র আইডেন্টিফিকেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ আমরা কিন্তু ইন ডিটেলস যাবো না। ইন ডিটেলস আমাদের নাউনের জন্য আলাদা ক্লাস থাকবে, প্রোনাউনের জন্য আলাদা, ভার্বের জন্য আমরা কতগুলো ক্লাস নিয়েছি, 3টা ক্লাস নিয়েছি, আরো নিবো ইনশাল্লাহ। কারণ ভার্বের মানে আহ, ব্যাপ্তিটা অনেক বড়। তাহলে আমরা একটু সবাই একটু খাতা বের করি, আজকে একটু খাতা কলমের ব্যবহার করেন। লেখেন, শিরোনাম দেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ এই যে পার্টস অফ স্পিচ আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। তো পার্টস অফ স্পিচ আমরা যে প্রকারভেদ, মানে আমাদের যে কাইন্ডস অফ আছে, আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার, বলতে পারবেন কেউ? সবাই জানেন এটা? একটু শুনি, বলতে পারবেন কেউ পার্টস অফ স্পিচ কয় প্রকার? স্যার 8 প্রকার। বুঝি নাই। 8 প্রকার স্যার, 8 প্রকার। 8 প্রকার না? আচ্ছা। তো আমরা একদম মানে মেইন পড়াশোনায় চলে যাই। প্রথমে লেখেন নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়, অর্থাৎ আপনি নাউন কিভাবে চিনবেন। দেখেন, প্রথমে আপনি তো ডেফিনেশন জানেনই, দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। অর্থাৎ যে কোনো কিছুর নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। তো নাউনের কতগুলো ফাংশন আছে, এই ফাংশন গুলো যদি আপনি একটু বুঝেন তাহলে আপনার জন্য নাউন চেনাটা একটু সহজ হয়ে যায়। লেখেন ফাংশন নং 1, 1 নাম্বার ফাংশন লেখেন সাবজেক্ট হিসেবে ব্যবহার। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার। অর্থাৎ সাবজেক্ট হিসেবে কি হয়, নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন আমরা যদি লিখি, লেখেন কোহেরেন্স। কোহেরেন্স ইজ নেসেসারি। কোহেরেন্স ইজ নেসেসারি ফর রাইটিং। অর্থাৎ রাইটিং এর জন্য কোহেরেন্স খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এই যে কোহেরেন্স, এটা কি হিসেবে বসছে বলেন তো? সাবজেক্ট হিসেবে বসছে। তো সাবজেক্ট হিসেবে বসলে এটাকে আমরা কি বলবো? নাউন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নাউনটা কি আকারে বসতে পারে? সাবজেক্ট আকারে নাউনটা বসতে পারে। এবার আসেন নাম্বার 2, 2 নাম্বার আসেন, অবজেক্ট হিসেবেও আপনি নাউন ব্যবহার করতে পারবেন। লিখে নেন অবজেক্ট হিসেবে ব্যবহার। অর্থাৎ সাবজেক্ট হিসেবেও নাউন ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবেও নাউন ব্যবহৃত হয়। অবজেক্ট হিসেবে ব্যবহার। এবার আসেন আমরা একটু এক্সাম্পল দিই। আই ওয়ান্টেড, লেখেন একটা এক্সাম্পল লেখেন, আই ওয়ান্টেড টু নো, আই ওয়ান্টেড টু নো দ্য ডেস্টিনেশন। এখানে ভার্ব কি? ওয়ান্টেড।
তো এক্ষেত্রে এক্ষেত্রে দেখেন যে দা ডেস্টিনেশন এটা কোথায় বসছে, অবজেক্টের পজিশনে, অর্থাৎ অবজেক্ট হিসেবে দা ডেস্টিনেশন বসছে, এটাও কিন্তু নাউন। অর্থাৎ একটা আমরা পাইলাম নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর একটা দেখলাম আমরা কি হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে। এবার আসেন নাম্বার 3, 3 নাম্বার দেখেন, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখেন কমপ্লিমেন্ট বিষয়টা কি, কমপ্লিমেন্ট হলো এ কমপ্লিমেন্ট কমপ্লিটস এ ভার্ব। দেখেন আমরা বিসিএস সিলেবাসটা পুরোটাই কভার করব। এই বিসিএস সিলেবাস কভারের পাশাপাশি টোফেলস গুলো, বিভিন্ন টোফেলস আছে, যেমন ক্লিপস আছে, ব্যারন্স আছে, পিটারসেন আছে, এইগুলো আমরা আমাদের মূল ক্লাসে রাখছি না, বাট এইগুলোর জন্য আলাদা আমাদের ভিডিও সেশন থাকবে। আমি আমি একটা সিরিজ করছি ক্লিপস টোফেলস এর, আপনারা একটু একটা সময় এই সিরিজটা দেখে নিন, সম্ভবত একটা ভিডিও আপলোড করা হয়েছে। এগুলো একদম মানে আপনার ভিডিও লাইভ ক্লাস না, এগুলো ভিডিও আকারে দেয়া থাকবে, আপনারা আমার পেজে যে একটু দেখে নেবেন, বা আমাদের যে পেজগুলো আছে এখানে লিঙ্ক গুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, বা আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব, একটু দেখে নিবেন। তাহলে এই কমপ্লিমেন্ট আছে, মডিফায়ার আছে, এরকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ওখানে মোটামুটি এইগুলো ডিটেলস হিসেবে আছে, আপনারা একটু ওইগুলো দেখে নিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো কমপ্লিমেন্ট দেখেন, কমপ্লিমেন্ট কি, আমি যদি এক্সাম্পল দিই, বললাম আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, তার মানে এই স্টুডেন্টটা কি এখানে কমপ্লিমেন্ট। তারপরে ধরেন আমি যদি বলি হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি খায়, কি খায়, ড্রিঙ্কস কে কমপ্লিট করছে কে, ওয়াটার, দ্যাট মিনস এখানে ওয়াটার হলো কমপ্লিমেন্ট। তো এই যে সাবজেক্ট, সরি নাউন, নাউন দেখেন 3 ভাবে কাজ করতে পারে, একটা হলো সাবজেক্ট হিসেবে, একটা হলো অবজেক্ট হিসেবে, আর একটা হলো কমপ্লিমেন্ট আকারে। এবার আসেন না, আরো আচ্ছা, একটা। একটা জি, প্রশ্ন ছিল আমার। জি বলেন। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো, যেমন আমরা এক্সাম্পলটা দেখি, আই ওয়ান্টেড টু নো দ্য ডেস্টিনেশন, আই ওয়ান্টেড টু নো দ্য ডেস্টিনেশন, আমি জানতে চাই, ডেস্টিনেশনটা জানতে চাই। দেখেন এখানে ডেস্টিনেশনের ব্যাপারটা হলো ভার্বকে কমপ্লিট করার প্রয়োজন হয়নি, এখানে ভার্ব কোনটা, মেইন ভার্ব হলো ওয়ান্টেড, আমি জানতে চাই, কি জানতে চাই, ডেস্টিনেশন জানতে চাই, এটা খুব মানে প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন কমপ্লিমেন্ট ব্যবহার করবেন, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, দেখেন আমি একজন স্টুডেন্ট, এখন এই যে আমি একজন স্টুডেন্ট, এই ভার্বটাকে কমপ্লিট করছে, আমি হই, এই কমপ্লিট কে করছে, এই স্টুডেন্ট। আবার দেখেন হি ড্রিঙ্কস ওয়াটার, এখন ওয়াটারটা কি বলেন তো, ভার্বটাকে কমপ্লিট করছে, হি ড্রিঙ্কস কি পান করে, ওয়াটার পান করে। তো ভার্বকে যখন কমপ্লিট করবে তখনই হলো এটা কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে আরো একটা পার্থক্য আছে, পার্থক্য হলো যে অনেক অবজেক্ট কমপ্লিমেন্ট আকারে বসতে পারে, অর্থাৎ অনেক অবজেক্টই কমপ্লিমেন্ট আকারে বসতে পারে, কিন্তু সকল কমপ্লিমেন্টই কিন্তু আবার আপনার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। সো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য এতটুকু। আর যদি ডিটেলস জানতে চান তাহলে এটা কমপ্লিমেন্ট বুঝতে গেলে আপনাকে সাথে মডিফায়ারটা বুঝতে হবে। তো আমার ভিডিও লেকচার আমি লিংক দিয়ে দিব, ওইটা একটু দেখে নেবেন সবাই। আচ্ছা, এবার আসে নেক্সটে। এখানে দেখেন এই আজকের টপিকে আমাদের কিন্তু ওয়ার্ডের উপর দখল থাকতে হবে মূলত। এই যে কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে, কি হবে, দেখেন কোশ্চিন গুলো কিরকম হয় আমি একটু দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন এখানে যতগুলো কোশ্চেন আছে মোটামুটি সবগুলো বিসিএস এবং পিএসসি এর প্রশ্ন। তো এখানে প্রশ্নগুলো কিরকম আসে, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্রাবল, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার কি ইয়েটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে জি পাচ্ছি। দেখা যাচ্ছে। কিন্তু আমার এখান থেকে চলে গেল কেন? স্যার আবার শেয়ার। জি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে না?
আচ্ছা, এবার দেখেন এখানে যে ধরনের কোশ্চিন আছে, কোশ্চিন গুলো একটু দেখেন। 1 নাম্বার দেখেন অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্রাবল। এখন ট্রাবলের অ্যাডজেক্টিভ কি হবে? তারপরে দেখেন পোর, পোর শব্দটির নাউন কি? ক্যানন শব্দটির বহুবচন কি? নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক, ব্রেকের নাউন কি হবে? এখন এই টাইপের প্রশ্নগুলো হয়। এইটাই হলো আমাদের আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। তো এটা মূলত আপনার ওয়ার্ডের উপর দখল থাকতে হবে। আপনি যত বেশি ওয়ার্ড পাওয়ার থাকবে তত বেশি অটোমেটিক এটা পারবেন। দেখেন এক্ষেত্রে নিয়ম আসলে খুব বেশি পড়া উচিত না, এখানে অনেক নিয়ম আছে, কিন্তু খুব বেশি নিয়ম পড়ে আপনি মনেও রাখতে পারবেন না। আমি আপনাদেরকে সেই নিয়মগুলোই পড়াচ্ছি যে নিয়মগুলো মোটামুটি আনকমন এবং ইউনিক, এবং যেগুলো পড়লে আর ওয়ার্ডের উপর যদি দিন দিন আপনি মানে আত্মস্থ করেন, ওয়ার্ড গুলো যদি ওয়ার্ড পাওয়ার গুলো বাড়ান, অটোমেটিক দেখবেন যে এই সেগমেন্টে আপনি বস হয়ে যাবেন। সো এক্ষেত্রে ওয়ার্ডের উপর দখল থাকা জরুরি। আচ্ছা, এবার আসেন তো আমরা এবার একটা স্টার দিই নাউন চেনার উপায়ের ভিতরে। একটু লেখেন আর্টিকেল, লেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন। লেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, পজেসিভ প্রোনাউন। এরপর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন। খাতায় নোট করে নেন সবাই। অর্থাৎ বলা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন এবং পজেসিভ যে প্রোনাউন আছে, এরপরে যদি শুধুমাত্র একটা মাত্র নাউন থাকবে, যদি শুধুমাত্র একটা মাত্র নাউন থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রোনাউন, সেটা প্রোনাউন হবে। বুঝতে পারছেন? তো আমরা এক্সাম্পল দিই একটু। লেখেন যদি বলি হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ এ জেন্টলম্যান। দেখেন জেন্টলম্যান, ম্যান না ম্যান। তো এখানে এই যে এ নাম্বার, এটা কি বলেন তো? এখানে আর্টিকেল, তার মানে আর্টিকেলের পরে একটা Article. মাত্র ওয়ার্ড আছে, আপনি চোখ বন্ধ করে এটা নাউন দিয়ে দিবেন। তারপরে ধরেন আরো একটা এক্সাম্পল দেই। লাভ কামস ফ্রম, লাভ কামস ফ্রম হেভেন। দেখেন ফ্রমটা কি বলেন তো? প্রিপজিশন, এটা হলো প্রিপজিশন। আর এইটা কি? একটা মাত্র ওয়ার্ড না? একটা মাত্র ওয়ার্ড, প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি বসবে? সেটা নাউন হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি বুঝে এবার আসুন, কারোর কোনো সন্দেহ আছে কিনা এখানে, বা কোনো কোশ্চেন আছে কিনা? আরো একটা স্টার দিয়ে লেখেন নাউন চেনার উপায়গুলো আমরা একটু লিখছি। লেখেন জিরান্ড পার্টিসিপল। এই সবাই জিরান্ড চিনেন? জি স্যার। হ্যাঁ, চিনি। আগের সাথে জিরান্ড আইএনজি হলো যুক্ত হয়ে যখন ভার্ব এবং নাউনের কাজ করবে। আইএনজি। আর পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। জিরান্ড পার্টিসিপল এগুলোর ডিটেলস আমরা আরো পড়বো। আমরা একবার একটু ক্লাস করেছিলাম, আমরা এটার উপর আরো ক্লাস রাখবো। আমি ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, জিরান্ড পার্টিসিপল, ক্লজ, ফ্রেজ, এগুলোর উপর ডিটেল ক্লাস থাকবে। ঠিক আছে? সো আপাতত আমি একটু যে টপিক পড়াচ্ছি সেটাই পড়াই যাই, না হলে আমরা শেষ করতে পারবো না। জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ। লেখেন জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর অবজেক্ট হিসেবে, নাউন ব্যবহৃত হয়। নাউন ব্যবহৃত হয়। আমি আবার বলি, জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। যেমন আমরা এক্সাম্পল দিই। লেখেন টু টেল দ্য ট্রুথ।
to tell the truth is hard. Is hard. এখন বলেন এই যে টু টেল দ্য ট্রুথ, এই টু টেল এটা কি বলেন তো? ইনফিনিটিভ। আর এই ইনফিনিটির অবজেক্ট কোনটা? দ্য ট্রুথ ইজ হার্ড। এখন এই এই যে অবজেক্ট দ্য ট্রুথ, তার মানে এটা কি হবে? নিঃসন্দেহে নাউন হবে, কারণ ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে বসছে। ধরেন আমরা একটা জিরান্ডের এক্সাম্পল দিই, জিরান্ড দিয়ে একটা এক্সাম্পল দিই। রিডিং বুকস is always amusing। এখন এই যে রিডিং বুকস আছে, দেখেন রিডিংটা এখানে কি আকারে ব্যবহৃত হয়েছে? পার্টিসিপল আকারে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহৃত হয়েছে। তো পার্টিসিপল হোক, জিরান্ড হোক, এই যে এরপরে যে অবজেক্টটা বসছে, এই অবজেক্টটা কি হবে বলেন তো? নাউন হবে। এই অবজেক্টটা কি হবে? নাউন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার আরো একটা স্টার দেন। লেখেন দি এবং অফ, আমি যেভাবে লিখছি সেইভাবে লেখেন। দি এবং অফ, দি হলো কি আর্টিকেল, আর অফটা হলো প্রিপজিশন। তো এই দি এবং অফ এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন বসবে, অর্থাৎ দি এবং অফ এর মাঝখানে কি বসবে? নাউন। এটা এইভাবে বক্স করে লেখেন। বক্স করে যতটুকু পারেন রুলস গুলো আপনি গ্রাফিক্যাল ওয়েতে লিখবেন বা সংক্ষেপে লিখবেন, এক্ষেত্রে বক্স সিস্টেমটা ভালো। আর ডিসক্রিপটিভ না লেখায়, কারণ কতগুলো লিখবেন আপনি, অনেক পড়াশোনা আছে, এই জন্য ডিসক্রিপটিভ অ্যাভয়েড করে সব সময় রুলস গুলো শর্টকাটে শেখার চেষ্টা করবেন। মানে শেখা না, মানে শিখবেন ডিটেলস, বাট আপনি রুলস গুলো যখন নিজের জন্য নোট করে রাখবেন তখন শর্টকাটে লিখবেন। তো আমি একটু এক্সাম্পল দিই। যদি বলি দ্য প্রোগ্রেস, লেখেন দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস, দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস ইজ, দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস ইজ, ধরেন কি দিব, নোটিশেবল। এই যে দেখেন দি প্লাস অফ এর মাঝখানে কি আছে বলেন তো? প্রোগ্রেস। তার মানে এই প্রোগ্রেসটা কি? অবশ্যই নাউন। চোখ বন্ধ করে এটাকে কি করবেন? নাউন দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তো নাউন চেনার উপায় মূলত এইগুলো পড়লেই হবে, আর ডিটেলস পড়ার দরকার নেই। বইতে দেখবেন যে অনেক 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 আছে, ঠিক আছে? এত কিছু আপনি আসলে মনে রাখতে পারবেন না, ঠিক আছে? এখন একটা গুরুত্বপূর্ণ নাউনের চেনার উপায়ে বলে দিচ্ছি, লেখেন লেখেন ভার্ব এবং অ্যাডজেটিভ। ভার্ব এবং অ্যাডজেটিভের শেষে আমি যেভাবে লিখবো ঠিক সেইভাবে লেখেন। ভার্ব এবং অ্যাডজেটিভের শেষে লেখেন ইআর, ও আর, এ আর, ইই, ই, সিই, এ এল, টিএইচ, টিআইওএন, তারপর আসেন এসআইওএন, তারপর আসেন মেন্ট, তারপরে আইওইউআর যেমন বিহেভিয়ার, তারপরে ওয়াই, শুধুমাত্র ওয়াই, এন্স, ইএনসিই, এন্স, তারপরে লেখেন সিওয়াই, নেস, তারপরে হুড, ডম ইত্যাদি থাকলে
তা নাউন। ইত্যাদি থাকলে তা নাউন হবে। দেখেন, অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে যে কোনো ভার্ব, যে কোনো ধরনের ভার্ব বা অ্যাডজেক্টিভের শেষে যদি আপনি এই ওয়ার্ড গুলো অর্থাৎ এই সাফিক্স গুলো দেখেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ওইটা নাউন বলে দিবেন। এইগুলো একটু মেমোরাইজ করে রাখবেন, ঠিক আছে? খুব বেশি না, কিন্তু এগুলো মোটামুটি মেমোরাইজ করে রাখলে যতটুকু আপনার মেমোরিতে থাকে ওইটা দিয়েই আপনি কোশ্চেন গুলো দেখবেন, আনসার করে চলে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? সো নাউন চেনার উপায় আমরা মোটামুটি এখানেই ক্লোজ করে দিব, আর ইয়ে করার দরকার নাই। এবার আসেন প্রোনাউন চেনার উপায়। লেখেন, প্রোনাউন চেনার উপায়। দেখেন, প্রোনাউন চেনার উপায়। আচ্ছা, প্রথম কথা হলো যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। অর্থাৎ নাউনের বিকল্পই হলো প্রোনাউন। এখন প্রোনাউন মূলত কত প্রকার বলেন তো? প্রোনাউনের এটা নিয়ে দ্বিমত আছে, কেউ বলে 8 প্রকার, কেউ বলে 9 প্রকার, কেউ বলে 7 প্রকার। এগুলো বিভিন্ন প্রকার আছে। তো কয় প্রকার এটা পরীক্ষা আসবে না, বাট প্রকার ভেদগুলোর এক্সাম্পল গুলো পরীক্ষা আসবে। সো আমরা এইগুলো একটু শিখে নিই। প্রোনাউনের প্রকারভেদ লেখেন, টাইপস অফ প্রোনাউন। টাইপস অফ প্রোনাউন এটা কিন্তু পরীক্ষায় সবসময় আসে, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসবে, যে টাইপস অফ প্রোনাউন। লেখেন, নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন অর্থাৎ পার্সোনাল প্রোনাউন কোনগুলো বলেন? আই, উই, হি, দে, অর্থাৎ যেগুলো ব্যক্তিগতভাবে না ডাকা হয় বা ব্যক্তির পরিবর্তে বসে, সেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে। নাম্বার 2, 2 নাম্বার আসেন, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন কোনগুলো? দেখেন, মাইন, yours, তারপরে ধরেন ইয়োর্স, হিজ, দেয়ার, এইগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন বলতে পারি। তারপরে নাম্বার 3 দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন। অনেকেই রিফ্লেক্সিভ প্রোনাউন জানেন, বলতে পারবেন কেউ? myself, yourself, herself, thyself, মাইসেলফ, দেমসেলভস ইত্যাদি। অর্থাৎ সেলফ যুক্ত বা সেলফ যুক্ত, যেগুলো সেলফ হলো সিঙ্গুলারের ক্ষেত্রে আর সেলফ হলো প্লুরালের ক্ষেত্রে। এই যে প্লুরালের ক্ষেত্রে হলে এই যে অংশটুকু সেলফস। এবার নাম্বার 4, 4 নাম্বার আসেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। লিখে রাখেন, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, আমি আবার বলছি। প্রোনাউনের এখান থেকে সবসময় প্রশ্ন আসবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লেখেন, দিস, দ্যাট, দোজ, দিস, দ্যাট এবং দোজ। নাম্বার 5, 5 নাম্বার দেখেন, বলছে ইনডিফাইনাইট প্রোনাউন। ইনডিফাইনাইট প্রোনাউন, any, one, some। তারপরে নাম্বার 6 দেখেন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অর্থাৎ ইনডিফাইনাইট প্রোনাউনের পরে আমরা রিলেটিভ প্রোনাউন শিখবো। দেখেন, আমরা রিলেটিভ প্রোনাউন আমরা অনেকেই জানি। এই যে ডাব্লিউএস কোশ্চেন গুলো আছে না, এই ডাব্লিউএস কোশ্চেনের সাথে অতিরিক্ত দ্যাট যুক্ত হবে, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো প্রত্যেকটাই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে। এবার দেখেন, নাম্বার 7 লেখেন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন হলো রিলেটিভ প্রোনাউনের মতোই দেখতে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন গুলাই শুধু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হবে।
ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে ব্যবহৃত হবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে থাকবে। আর রিলেটিভ প্রোনাউন গুলো হলো কোথায় থাকবে? ইমবেডেড কোশ্চেন আকারে বসবে। যখন আমরা ইমবেডেড কোশ্চেন পড়বো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো প্যাটার্ন গুলো পড়বো, তখন দেখবেন যে একদম ডিটেল জানতে পারবেন। তখন সেই পর্যন্ত একটু আপাতত এগুলোই পড়েন, ঠিক আছে? তখন ডিটেলস, কারণ এগুলো যদি বুঝাইতে যাই তাহলে আমরা মূল ক্লাস থেকে সরে যেতে হবে, অন্য ক্লাসে চলে যেতে হবে। এবার আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাম্বার 8। এটা পরীক্ষায় খুবই বেশি আসে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা হয়তো অনেকেই নাম শুনেন নাই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইজ, এইদার, নেইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর একটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। এটা নাম শুনেছেন কেউ? জি স্যার। রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হলো, রেসিপ্রোকাল শব্দের অর্থ হলো পারস্পরিক। লেখে রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। পারস্পরিক, ইচ আদার এবং ওয়ান আনাদার। ইচ আদার যেটাই। এবং ওয়ান অ্যানাদার। এখানে একটু জিনিস লিখে রাখেন একবারে। ইচ আদার, ইচ আদার হলো দুইয়ের মধ্যে। লেখেন দুইয়ের মধ্যে, অর্থাৎ দুইজন ব্যক্তি হোক বা দুইটা বস্তু হোক, এই দুইয়ের মধ্যে তুলনার ক্ষেত্রে ইচ আদার। আর ওয়ান অ্যানাদার হলো তিন বা অধিকের ক্ষেত্রে। তিন বা অধিকের ক্ষেত্রে, অর্থাৎ ইচ আদারটা আপনি কখন বসাবেন বলেন তো? দুইয়ের মধ্যে। আর ওয়ান অ্যানাদার কখন বসাবেন? তিন বা অধিকের ক্ষেত্রে। বুঝতে পারছেন বিষয়টা? এই প্রোনাউনের এই টাইপস গুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এর বেশি পড়ার আপনার দরকার নাই। এবার আসেন অ্যাডজেক্টিভ চেনার উপায়, একটু লিখে নেন। অ্যাডজেক্টিভ চেনার উপায়। আচ্ছা, অ্যাডজেক্টিভ চেনার উপায়ের ক্ষেত্রে প্রথমে বলি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কোন কোনগুলো জানেন এটা? বি ভার্ব একটা, তারপরে বিকাম একটা, তারপরে লোক, স্মেল, এগুলো লিঙ্কিং ভার্ব। দেখেন লিঙ্কিং ভার্ব এর পরে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ আপনি মনে রাখবেন লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। বসবে। যেমন ধরেন আমি একটু এক্সাম্পল দিচ্ছি। ধরেন হি রিমেইন্স। রিমেইন্স হলো একটা লিঙ্কিং ভার্ব, আমি লিখি নাই, এগুলো বইতে আছে, আমার আমার নোটসে থাকবে। আবার আপনি ক্লিপ স্টপেজ বলেন বা বাজারে যে কোনো গাইড বই বলেন, যে কোনো জায়গায় আপনি পাবেন। ক্লিপ স্টপেজ পড়লে দেখবেন যে 78 পাতায় আছে, অথবা আমার নোটসে আপনি পাবেন। হি রিমেইন্স, ধরেন কি লিখবো? হি রিমেইন্স সাইলেন্ট। এই যে রিমেইন্স, এটা হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, একটু মুখস্থ রাখবেন যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ। এবার আসেন, অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পরে বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তার মানে আপনি যদি এইভাবে লেখেন যে নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন লিখলাম দিস ইজ, আচ্ছা দিস ইজ না, দিস বুক ইজ মাইন। এই বইটা আমার। এখন এই বইটা কি, বুকটা কি নাউন না? তার মানে তার আগে অবশ্যই অ্যাডজেক্টিভ আছে। এই দিসটা এখানে কি আকারে বসছে? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এবার আসেন, অনেক সময় দুইটা নাউন পাশাপাশি বসে। তো দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করবে। দ্যাট মিনস ওই যে ঘুরে ফিরে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ অনেক সময় দুইটা নাউন পাশাপাশি বসতে পারে। তো সেক্ষেত্রে ওই প্রথম নাউনটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যাবে। বুঝতে পারছেন? আপাতত আমরা অ্যাডজেক্টিভ চেনার জন্য এইগুলোই পড়বো। যখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে ডিটেলস করবো তখন কিন্তু একদম ডিটেলস করবো।
তখন অনেক পড়াশোনা আছে, বাট আমরা আপাতত আজকের লেকচারের জন্য এতটুকুই পড়বো। আচ্ছা, অ্যাডভার্ব চেনার উপায়। আমি অ্যাডভার্ব চেনার উপায়ে একটা একটা কথাই লিখবো, বেশি কিছু লিখবো না। লেখেন, অ্যাডভার্ব চেনার উপায়। অ্যাডভার্ব চেনার উপায়। এবার আসেন, অ্যাজেটিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অর্থাৎ অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যখন অ্যাডভার্ব এবং অ্যাজেটিভ পাশাপাশি বসাতে যাব, প্রথমে কি বসবে? অ্যাডভার্ব, তারপরে বসবে অ্যাজেটিভ। এখন আরো একটা গুরুত্বপূর্ণ রুলস লিখে দিচ্ছি, এটা দেখবেন যে সব সময় কাজে দিবে। সেটা হলো অ্যাজেটিভ সব সময় নাউন বা প্রোনাউন ব্যতীত, অ্যাজেটিভ সবসময় নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। স্যার এটি অ্যাডভার্ব হবে না? দেখেন, অ্যাজেটিভ সবসময় নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, অর্থাৎ নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস স্যার অফ এটা স্পিচকে। হ্যাঁ বলেন। স্যার এটা অ্যাডভার্ব হবে না কথাটা স্যার? কোনটা? এডজেক্টিভের ও সরি, যে আমি স্যার অ্যাজেটিভ না না, অ্যাজেটিভ না, অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব সবসময়, আমরা তো অ্যাডভার্বই করছি, অ্যাডভার্ব সবসময় কি করবে? নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকেই মডিফাই করবে, সরি মডিফায়ার না, মডিফাই করবে। মডিফাই করবে। এখন দেখেন, এই মোটামুটি খুব অল্প অল্প করে আমরা এই চেনার উপায়গুলো শিখলাম। আসলে এইটা দিয়ে কি আমাদের উদ্দেশ্য পূরণ হবে? উদ্দেশ্য পূরণ হবে না। আমাকে ফরমেশন শিখতে হবে। দেখেন, আমি আমি একটু নোটসে যাই, নোটসে গেলে বুঝতে পারবেন। এই যে এই ফরম্যাট গুলো আমাদেরকে জানতে হবে। দেখেন, এটা বই থেকে পড়তে পারেন, আমার নোটস থেকে পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। যেমন ধরেন নাউন, অ্যাবিলিটি একটা নাউন, তাই তো? অ্যাবিলিটি নাউনের অ্যাডজেক্টিভ কি বলেন তো? অ্যাবল। ভার্ব কি? এনাবল, অর্থাৎ ইএন যুক্ত করছে, একটা প্রেফিক্স যুক্ত করছে। আবার অ্যাডভার্ব কি? অ্যাবেল, অ্যাবলি। ঠিক আছে, উচ্চারণ অ্যাবলি, ওয়াইটা একটু স্লাইড উচ্চারণ হবে। তারপরে দেখেন এগ্রিমেন্ট, এগ্রিবল। ভার্ব কি? শুধু এগ্রি, এগ্রিবলি। এবার দেখেন অ্যাকশন, অ্যাডজেক্টিভ কি? অ্যাক্টিভ। ভার্ব কি? অ্যাক্ট। অ্যাডভার্ব কি? অ্যাক্টিভলি। তো এই যে যে মানে ফরমেশন গুলো, অর্থাৎ ফরমেশন অফ ওয়ার্ডস বলতে পারেন, ফরমেশন অফ পার্টস অফ স্পিচ বলতে পারেন, ডেরিভেশন অফ পার্টস অফ স্পিচ বলতে পারেন। এই এইটাই আমি বলছি যে ওয়ার্ড পাওয়ার। এই ওয়ার্ড পাওয়ার গুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, এখানে কিছু কিছু রুলস আছে, আমি কিছু কিছু জিনিস চেনার উপায় শেখাইলাম। এর ভিতরেও কিছু কিছু রুলস আছে, যেমন ওই যে নাউন চেনার উপায়, নাউনের সাথে যে কি কি থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভের সাথে কি কি থাকলে অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, এগুলো কতগুলো জিনিস আছে, এগুলো আমি খুব অল্প করে এখন শেখাবো আপনাদেরকে, খুব অল্প, খুব বেশি শেখাবো না, অল্প। কিন্তু আপনাদের আমি একটা পরামর্শ দিই, আমি শুরু থেকে নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায় যেগুলো বললাম, এগুলো মাথায় রাখবেন। আর এই যে বই থেকে বা আমার শিট থেকে এই পার্টস অফ স্পিচের যে ফরমেশন গুলো দেখছেন না, এই এগুলো একদম বারবার করবেন, রিডিং করবেন, রিডিং করে আত্মস্থ করবেন। যে ভুলে যাবেন, কিন্তু পড়লেই ভুলে যাবেন, আবার পড়বেন। বুঝতে পারছেন? এটা পড়ার সিস্টেমই এরকম যে আপনাকে বারবার পড়তে হবে। এটা ভাই আমি শুধু সারাদিন যদি আপনাদেরকে পড়াই, আপনি যদি এগুলো নিজে না একটু পড়েন, আপনার দ্বারা এটা মানে আত্মস্থ কখনোই সম্ভব না। তো আমরা একটু ফরমেশন অফ ওয়ার্ডস এর দিকে চলে যাই। লেখেন, ফরমেশন অফ ওয়ার্ডস উইথ স্পেশাল রুলস।
আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখি, সরি একটা ওয়ার্ড লিখি, কেয়ারফুল। কেউ বলতে পারবেন এই কেয়ারফুল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, এডজেটিভ। অ্যাডজেটিভ। অনেকে বলবে যে ফুল থাকলে সাধারণত অ্যাডজেটিভ হয়। হ্যাঁ, সাধারণত অ্যাডজেটিভ হয়, হয়তো শতকরা 98% ক্ষেত্রে দেখবেন যে অ্যাডজেটিভ হবে। বাট আপনি এইভাবে শিখবেন না, আপনি কেয়ারফুল একটা অ্যাডজেটিভ। হ্যাঁ, ওই যে ফুল থাকলে অ্যাডজেটিভ, এটা মাথায় রাখবেন। কিন্তু কেয়ারফুল একটা অ্যাডজেটিভ, এটা আপনি এমনিতেই মাথায় রাখবেন। আচ্ছা, এইটার সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করে দিই তাহলে কি দাঁড়াবে বলেন তো? অ্যাডভার্ব। কেয়ারফুলি। তার মানে এই কেয়ারফুলিটা কি বলেন তো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর কেয়ারফুলটা কি? অ্যাডজেটিভ। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা দেখতে পারছি, এটা একটু নোট করে নেবেন, অ্যাডজেটিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেটিভের সাথে যদি আপনি এল ওয়াই যুক্ত করে দেন তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাডভার্ব পাবেন। এইভাবে আমার মতো বক্স করে দিবেন, ছোট ছোট জিনিসগুলো আপনার খুব কাজে দিবে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। আপনাদেরকে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব এটা। স্যার অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখেন যারা অ্যাডভার্ব বলছেন তাদের কোনো দোষ নাই, কারণ আমরা এলওয়াই আমরা অনেক সময় মুখস্থ করে যাই যে এলওয়াই থাকলেই কি বসবে? অ্যাডভার্ব বসবে না। এলওয়াই থাকবে কখন? অ্যাডজেটিভের সাথে। অ্যাডজেটিভের সাথে এলওয়াই থাকলে তখন অ্যাডভার্ব। কিন্তু ফ্রেন্ড কিন্তু অ্যাডজেটিভ না, ফ্রেন্ড হলো নাউন। নাউনের সাথে আপনি যখন এলওয়াই যুক্ত করবেন তখন এটা অ্যাডজেটিভ হবে। বক্স করে নেন, অনেকের জন্য এটা হয়তো নতুন, বক্স করে নেন, মনে থাকবে। এখন আমি বলি, আপনি যে কোনো অ্যাডজেটিভের সাথে, যে কোনো ধরনের অ্যাডজেটিভ, এটার সাথে যদি নেস যুক্ত করে দেন কি হবে জানেন? এটা নাউন হয়ে যাবে। যে কোনো অ্যাডজেটিভের সাথে নেস যুক্ত করে দিলে কি হবে? নাউন। নাউন হবে। কি হবে? নাউন হবে স্যার, নাউন। 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 ঠিক আছে, এটা দেখেন আমি দেখাচ্ছি। এটা স্যার হ্যাপিনেস। এমসিকিউ তো কাজে তো লাগবেই, সাথে রিটেনে কাজে লাগবে। সেটা কিরকম আমি বলি, ধরেন বিউটিফুল। বিউটিফুল কি অ্যাডজেটিভ, কারণ ফুল আছে। আচ্ছা, এখন আমি যদি বলি বিউটিফুলের নাউন কি বলেন তো? জানেন, অনেকেই জানেন বিউটিফুলের কিন্তু একটা নিজস্ব নাউন আছে, সেটা কি বলেন তো? বিউটি। 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 বিউটি স্যার। তার মানে বিউটি হলো কি? নাউন। এখন পরীক্ষার হলে ধরেন আপনি একটা রিটার্ন লিখছেন, একটা এসে লিখছেন, আপনার কোনো কারণে বিউটিফুলের নাউন দরকার, বিউটি, এটা আপনার মনে নাই, কোনোভাবেই মনে আসছে না। তো তখন আপনি কি করবেন? এই যে অ্যাডজেটিভ আছে না, এটার সাথে এন ই ডাবল এস যুক্ত করে দেন, বিউটিফুলনেস। এটাও নাও, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে বা ডিকশনারিতে সার্চ দিয়ে দেখবেন যে এই ওয়ার্ড আছে। বুঝতে পারছেন? এটা কিন্তু এরর দেখাবে না, এটা কিন্তু কারেক্ট ফর্মে দেখাবে। সো এখানে দেখেন আমি খুব অল্প কয়েকটা নিয়ম দিচ্ছি, যে কয়েকটা নিয়ম লিখে দিব বোল্ড বোল্ড নিয়ম, কারণ এখানে আপনি বই পড়বেন অজস্র নিয়ম পাবেন ভাই, এত করে মনে রাখতে পারবেন না এগুলো। এই জন্য আমি খুব অল্প অল্প করে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন, আমরা এই যে শুরুতে দেখেন, শুরুতে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখছেন যে ভার্বের সাথে কি কি যুক্ত করলে নাউন পাবেন। একটু লেখেন, আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, এগুলো একটু লিখে নেন। লেখেন ইআর, ও আর, এ আর, ডাবল ই, ই, এ এল, টি এইচ, এইচ,
IOUR, ends, ends লেখেন, meant, PION, SION। এই যে ভার্বের সাথে এই সাফিক্স গুলো যুক্ত হলে চোখ বন্ধ করে আপনি নাউন বসাই দিবেন, চোখ বন্ধ করে। এখন এইগুলোর সাথে আপনি যদি অ্যাজেটিভ থাকে, অ্যাজেটিভের সাথে যদি এই ওয়ার্ড গুলো যুক্ত করে দেন, দেখেন নেস, তারপরে CY আমার মতো করে এইভাবে লিখে রাখেন, তাহলে দেখবেন যে পড়তে সুবিধা হচ্ছে। শিপ, ইজম, হুড। অ্যাডজেক্টিভের সাথে এই সাফিক্স গুলো যুক্ত হলেও নাউন পাবেন, অর্থাৎ ভার্বের সাথে এই যে সাফিক্স গুলো আমি লিখলাম এগুলো যুক্ত করলেও নাউন পাবেন, অ্যাডজেক্টিভের সাথে এই সাফিক্স গুলো যুক্ত করলেও নাউন পাবেন। একটু বাসায় বারবার একটু প্র্যাকটিস করবেন। আমরা এখন একটু এক্সাম্পল লিখবো, আমরা এক্সাম্পল লিখবো, তাহলে বুঝতে পারবো। দেখেন, কিপ, কিপ, কিপের সাথে কি যুক্ত করা যায় বলেন তো? ইয়ার যুক্ত করা যায়। কিপার, কিপ কি ছিল? ভার্ব ছিল। এর সাথে আপনি ইয়ার যুক্ত করলে কিপার কি হয়ে যাচ্ছে? নাউন। কিপার কি হয়ে যাচ্ছে? নাউন। তারপরে ধরেন আমি যদি আপনাকে লিখি এক্সামিন, দেখেন এক্সামিন, এক্সামিনের সাথে যদি আপনি কি যুক্ত করবেন বলেন তো? শুধুমাত্র আর যুক্ত করবেন। শুধুমাত্র আর যুক্ত করলে কি পাবেন? নাউন পাবেন। তারপরে ধরেন আমি যদি বলি ব্রেভ, ব্রেভ, দেখেন ব্রেভের সাথে আপনি যদি RY যুক্ত করেন, ব্রেভের সাথে RY যুক্ত করলে কি হবে? ব্রেভারি, ব্রেভারি, নাউন পাচ্ছেন। এবার আসেন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লেখেন অবিডিয়েন্ট, দেখেন অবিডিয়েন্ট, অবিডিয়েন্টের সাথে কি যুক্ত করবেন বলেন তো? বলতে পারবেন কেউ? ওয়ার্ড পাওয়ার বাড়াইতে হবে, এই জন্য CE যুক্ত হবে, অবিডিয়েন্স। ঠিক আছে, তাহলে কি পাবেন? নাউন পাবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন দুই একটা অ্যাডজেটিভের এক্সাম্পল দেই, সবগুলো তো ভার্বে দিচ্ছি। ধরেন হার্ড, হার্ড একটা অ্যাডজেটিভ, এর সাথে আপনি কি যুক্ত করবেন বলেন তো? হার্ডশিপ, তার মানে কি হচ্ছে? নাউনে রূপান্তরিত হচ্ছে। তারপরে ধরেন সোশ্যাল, সোশ্যালের সাথে কি যুক্ত করবেন বলেন তো? সোশ্যালিজম, ইজম যুক্ত করে দিবেন, তার তার মানে কি পাবেন? নাউন পাবেন। এই যে এইগুলো, এই দুইটা রুলস আপনি ভালো করে মনে রাখবেন। ভার্বের সাথে কোন সাফিক্স গুলো যুক্ত করলে নাউন হয়, অ্যাডজেক্টিভের সাথে কোন সাফিক্স গুলো যুক্ত করলে নাউন হয়। ঠিক আছে, একটু মনে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন দেখেন অ্যাডজেক্টিভ প্লাস ENATETE, দেখেন IFI, ঠিক আছে, এইগুলো যোগ করলে আপনি কনফার্ম ভার্ব পাবেন। চোখ বন্ধ করে ভার্ব পাবেন, বক্স করেন, আরো অনেকগুলোই আছে, বাট আমি ইম্পর্টেন্ট গুলো লিখে দিচ্ছি। বক্স করে ফেলেন। এক্সাম্পল দুই একটা করে এক্সাম্পল দিই, বেশি এক্সাম্পল দিচ্ছি না কারণ আমাদের সময় কম। লাইট প্লাস EN, লাইটেন, তার মানে এটা কি কিসে রূপান্তরিত হবে? ভার্বে রূপান্তরিত হবে। তারপরে একটা বিষয় বলি, ডি একটা প্রেফিক্স, এটা যদি আপনি নাউনের পূর্বে বসান, অর্থাৎ নাউনের পূর্বে ডি বসাইলে আপনি ভার্ব পাবেন। যেমন ধরেন ফ্রস্ট, এই ফ্রস্টের সাথে মোবাইল से ফ্রস্টের होके পূর্বে যদি আপনি ডি বসান, ডি ফ্রস্ট,
তাহলে এটা কি হবে বলেন তো? ভার্ব রূপান্তরিত হবে। আবার অনেক নাউনের পূর্বে যদি রি যুক্ত করেন তাও কিন্তু ভার্ব পাচ্ছেন। অর্থাৎ যেমন রিনিউ, নিউ, এটার সাথে রি যুক্ত করে দেন, রিনিউ, ইস্যু, রি ইস্যু। বুঝতে পারছেন বিষয়টা? আবার ইএম যুক্ত করলে এটাও ভার্ব পাবেন। ঠিক আছে, ইএন যুক্ত করলে এখানেও ভার্ব পাবেন। এগুলো একটু লিখে নেন, এগুলো একটু লিখে নিলেই হচ্ছে। এবার লেখেন অ্যাডজেটিভের ফরমেশন। লেখেন ফরমেশন অফ অ্যাডজেটিভ, ফরমেশন অফ অ্যাডজেটিভ। দেখেন নাউনের নাউনের পরে যদি আপনি লাইক লেখেন, ইশ লেখেন, ওয়াই লেখেন, বা ফুল লেখেন, বা লেস লেখেন, ও ইউ এস লেখেন, মৌসুমি অ্যাপল লেখেন, আরে ইয়েটা দাও না কদ্দুর অর্থাৎ নাউনের পরে এই সাফিক্স গুলো যদি আপনি লেখেন কয়েল তাহলে দাও না আপনি কি মারিয়ে পাবেন দিস বলেন তো তো? অ্যাডজেটিভ পাবেন। মিজানুর রহমান ভাই এটা অফ করে দেন। অর্থাৎ ও নাউনের সরি পরে ভাইয়া, আপনি সরি লাইক, ISH ওয়াই, ফুল, এই যে আপনার ইয়েগুলো আছে, সাফিক্স গুলো আছে, এই সাফিক্স গুলো লিখলে আপনি কি পাবেন? অ্যাডজেটিভের রূপ পাবেন। আমরা দু একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন চাইল্ড, চাইল্ডের সাথে কি যুক্ত করবেন বলেন তো? ISH, চাইল্ডিশ, চাইল্ডিশ। তারপরে ধরেন আমি বললাম হেল্প, হেল্পের সাথে কি যুক্ত করবেন বলেন? এগুলোর মধ্যে কোনটা যুক্ত করবেন হেল্পের সাথে? হেল্পলেস, প্লেস হেল্পলেস, হেল্পলেস তখন কি হয়ে যাবে? অ্যাডজেটিভ হয়ে যাবে। অর্থাৎ হেল্প হলো নাউন, কিন্তু হেল্পলেস হলো অ্যাডজেটিভ। বুঝতে পারছেন? তো মোটামুটি এই রুলস গুলোই ফলো করবেন, এর বাইরে পড়ার দরকার নাই খুব একটা। মানে এর বাইরে আপনি বই থেকে পড়বেন, রিডিং করবেন, কিন্তু মনে থাকবে না এত কিছু, আর অত প্রয়োজনও নাই। আপনি শোনেন, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে যে কোনো চাকরির পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষা আপনি কতটুকু পড়াশোনা করবেন সেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কোনগুলো বাদ দিতে হবে। আপনার সিলেবাস কিছু অসংখ্য অসংখ্য, মানে পড়াশোনা অনেকটা, যারা অনেক বেশি পড়াশোনা করে তারা অনেক সময় লোভে পড়ে যায় যে আমি সব করে ফেলবো। হ্যাঁ, সব পড়লে জ্ঞান অর্জন হবে, এটা ভালো বিষয়, কিন্তু এক্সামের হলে সবকিছু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আর সবকিছুর প্রয়োজনও নাই। সিলেবাস ধরে ধরে আপনাকে যেইগুলো আসবে পরীক্ষায় সেইগুলোই আপনি করবেন, তাহলে দেখবেন আপনার প্রিপারেশন বোল্ড হবে এবং আপনি পরীক্ষায় কমন পাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আনসার করে চলে আসতে পারবেন। কারণ এখানে এক্সামে কিন্তু পারাটা গুরুত্বপূর্ণ না, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পারছেন এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য বাদ দেওয়া শিখতে হবে, বাদ দেওয়ার কৌশলগুলো। এই জন্য আমি সবসময় বলি যে আপনি পড়াশোনা কনসাইজ করবেন, কনসাইজ করে পড়াশোনা করবেন, কিন্তু কনসাইজটা করবেন কিভাবে? সিলেবাস বুঝে বুঝে, কোশ্চেনের, গত 10 বছরের কোশ্চেনের প্যাটার্ন ধরে ধরে আপনাকে বুঝতে হবে, সেলফ সাজেশন নিতে হবে, নিজের কাছে সেলফ সাজেশন নিতে হবে এবং সেলফ মোটিভেটেড হইতে হবে যে এইগুলাই আসবে। তো এক্ষেত্রে একজন মেন্টর আপনাকে হেল্প করতে হবে, দ্যাটস ইট। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আমরা যেটা পড়লাম এগুলো আমি সাজেস্ট করবো যে আমার নোটসের পাশাপাশি, নোটসের পাশাপাশি আপনারা প্রত্যেকেই যে যে বই পড়েন, কেউ মাস্টার পড়েন, কম্পিটিটিভ এক্সামস পড়েন, প্রিমিয়ার পড়েন, যেটাই পড়েন আপনারা সেই বইটা ফলো করবেন, তাহলেই হবে। বুঝতে পেরেছেন? তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই টপিকের উপরে, বা যে কোনো টাইপের প্রশ্ন করতে পারেন। স্যার ও যে আমাকে শোনা প্রশ্নটা যাচ্ছে না? জি স্যার, ও যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে কারেসপন্ডিং নাউন, এই সম্পর্কে আরেকটু জানতে চেয়েছে। আচ্ছা, কারেসপন্ডিং নাউনটা হলো যে আপনি দুইটা দুইটা জিনিসের মধ্যে সিমিলারিটি খুঁজে পাওয়া। অর্থাৎ দুইটা নাউনের মধ্যে যখন আপনি সিমিলারিটি খুঁজে পাবেন, কিন্তু দুইটা উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে,
সেটা হলো মূলত কারেসপন্ডিং নাউন অথবা কারেসপন্ডেন্স নাউন বলে। এইটা দেখবেন যে আপনি বিজনেস লেটার রাইটিং পার্টে দেখবেন বিজনেস লেটার আপনার খুব বেশি ব্যবহৃত হয়। আর আপনি যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে আপনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা ধরতে পারেন। যেমন ধরেন অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এটা হলো আনকাউন্টেবল নাউন। আবার একই সাথে অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু কাউন্টেবল, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট হলো সিঙ্গুলার এবং প্লুরাল হইতে পারে, আর অ্যাডভার্টাইজিং আপনি প্লুরাল হবে না, দুইটার অর্থ কিন্তু একই রকম। যেমন ধরেন আমরা আরো এরকম বেশ কিছু এক্সাম্পল আছে যে আপনি একটা একটা হলো কাউন্টেবল মানে একটা হলো কাউন্টেবল অর্থ দেয় আর একটা হলো আনকাউন্টেবল অর্থ দেয়। তো এইগুলোই মূলত পারস্পরিক, মানে দুইটা সিমিলার থিংস কিন্তু ডিফারেন্ট ওয়েতে ইউজ হয়, এটাই মূলত কারেসপন্ডিং নাউন। আমরা যখন নাউন করব, নাউনের চ্যাপ্টার করব, তখন দেখবেন যে নাউন সম্পর্কিত আরো অনেক ডিটেলস, অর্থাৎ নাউনের যতগুলো প্রকারভেদ আছে আমাদের বিশেষ করে যে এক্সাম গুলোতে মানে বিসিএস সহ অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামস গুলোতে যেগুলো আসে সবগুলো ফিচার থাকবে, ঠিক আছে? তো সেই সময় আমরা ডিটেলস করব। আমি ওই সময় আরো অনেক ডিটেলস, এটা নিয়ে আরো অনেক কথা আছে, ঠিক আছে? আমি উত্তর আর না দিই, মানে লেকচারটা না বড় করি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, কোনো স্ট্র্যাটেজি বা কোনো কিছু জানতে চান কিনা, যে কি কি বই পড়বো, কি ইয়ে করব? শোনেন, একটা বিষয় বলি যে আপনারা ক্লাস করবেন তো অবশ্যই ক্লাস করবেন, রেগুলার ক্লাস করবেন, পড়বেন, এবং প্রত্যেকটা টিচারের কাছে আমরা যারা আছি জিজ্ঞেস করবেন যে কিভাবে পড়া উচিত, স্ট্র্যাটেজিটা আমাদের কি ছিল, আপনাদের কি হওয়া উচিত, এগুলো জিজ্ঞাসা করতে হয়। মানে আমি কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আর কেউ কিছু বলবেন? এই যে ব্যাংকের জন্য স্যার ইংলিশের কোন টপিকস গুলো গুরুত্বপূর্ণ স্যার একটু যদি বলতেন, মানে ইংলিশের জন্য বিসিএস আর ব্যাংক তো মোটামুটি একটু মানে এই লাগে, আচ্ছা তো ব্যাংকের টপিকস গুলো যদি একটু বলতেন আর ব্যাংকের বিষয়টা একটু স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি এক্ষেত্রে ইয়ে বলি। আমি আহ, প্রথমে বলি যে ইংরেজি ইংরেজি, এখানে ব্যাংকের বিসিএস এরকম করে আলাদা কোনো কিছু নাই। তবে এরপরেও কিছু কথা থাকে, যেমন ডিফিকাল্টি লেভেলের কথা থাকে। আমরা জানি যে ব্যাংকের ইংরেজিগুলো একটু ডিফিকাল্ট লেভেল হয়, এবং টপিক কিন্তু একই থাকে, এবং ব্যাংকের হয় কি এক্সাম্পল গুলো অনেক বড় বড় লেন্দি এক্সাম্পল থাকে না? ব্যাংকের প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে একটু লেন্দি থাকে, সেই তুলনায় বিসিএস এর ল্যাঙ্গুয়েজ পার্টটা মানে গ্রামার পার্টটা তুলনামূলকভাবে ছোট থাকে, বাট ট্রিকি থাকে, বাট একটু ছোট থাকে। তো এক্ষেত্রে আর ব্যাংকের ব্যাংকগুলোর আরেকটা বিষয় হলো যে ভকেব পার্ট গুলো বেশি আসে, বিসিএসও আসে, বাট ব্যাংকে ভকেব পার্টটা বেশি আসে এবং মানে মেমোরাইজিং পার্ট গুলো বেশি আসে। তো এক্ষেত্রে আপনি বিসিএস এর যে সিলেবাস আছে এটা আপনি যখন ধরেন নাউন পড়ছেন, আমার কথা হলো আপনি যখন নাউন পড়বেন তখন নাউনের A to Z পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে না বিসিএস না ব্যাংক, ঠিক আছে, এটা ওভারঅল আপনি যে চাকরির পরীক্ষা দিবেন সবগুলোর জন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? আর আমরা আহ, আপনাদের জন্য আরো নতুন ভাবে নতুন কলেবরে দেখবেন যে আমরা একটা টোটাল কমপ্লিট একটা ইয়ে দিতে চাচ্ছি, মানে 47 প্রিলির কে সামনে রেখে টোটাল একটা সিলেবাস দিয়ে দিচ্ছি, মানে রুটিন প্লাস সিলেবাস দিয়ে দিব, আপনারা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের অন্যান্য টিচাররাও অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। তো আমি একটু অ্যাডভান্স আপনাদেরকে বলে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের এই প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন যে আমরা আমাদের কোর্স প্ল্যান গুলো কিভাবে সাজিয়েছি, একদম A to Z। আমার আমার ইংরেজির কথাই বলি, আমি একদম A to Z ধরে ধরে বিসিএস প্রিলিটা প্রত্যেকটা কন্টেন্ট ওয়াইজ আমি এগুলো দিয়ে দেবো, এবং লিটারেচার সহ। এবং আমি যখন পড়াবো এইটা ধরে ধরে আমি যখন পড়াবো, তখন ধরেন আমি কন্ডিশনাল পড়াবো বা অন্য কোনো পজিটিভ ভার পড়াবো, তখন এমন ভাবে পড়াবো যে বিসিএস কোশ্চেন প্যাটার্ন, মানে ওই যে কোশ্চেনের একটা হলো যে আপনার ডিফিকাল্টি লেভেল লো, ডিফিকাল্টি লেভেল হাই, এই টাইপের ধরে ধরে লো লো থেকে হাই, লো মিডল এবং হাই ডিফিকাল্টি লেভেল, এই 3টা লেভেল ধরে আমি সলভ করা চলে যাব। অর্থাৎ আপনি বিসিএস এর জন্য বলেন, ব্যাংকের জন্য বলেন, অন্যান্য যত চাকরি বলেন সব চাকরির জন্য ইনশাল্লাহ কাভার হবে। আচ্ছা, তারপরে আরেক তারপরেও একটু বলি যে ব্যাংকের জন্য অনেক ক্ষেত্রে যেহেতু বিআইবিএম পরীক্ষা নিচ্ছে, আইবিএ পরীক্ষা নেয় মাঝে মধ্যে, বা ধরেন সামনে হয়তো আর্টস ফ্যাকাল্টি নিতে পারে বা বিজনেস ফ্যাকাল্টি নিতে পারে, এক্ষেত্রে আপনারা
টোফেলস গুলোর দেখবেন যে এক্সারসাইজ আছে, এই টোফেলস গুলোর গ্রামার এবং এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে হয় কি আপনার ওই টাইপের অর্থাৎ ব্যাংকে যে টাইপের প্রশ্ন আসে ওইটা ওইটা আপনার ক্ষেত্রে আত্মস্থ মানে ওইটা আপনার ফ্যামিলিয়ার মনে হবে। অর্থাৎ টোফেলস থেকে অনেক প্রশ্নই কিন্তু ব্যাংকে হুবহু চলে আসে। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে পেয়ে যাবেন, মানে এটার আমার কথার মিল খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? তো আপনি যে প্রশ্নটা করেছেন এইটা আমরা সিলেবাসটা তৈরি করে আমি আমার ইংরেজির ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবেন, আমি একদিন একটা সেশন করব, জাস্ট 1 ঘন্টার একটা সেশন করব শুধুমাত্র প্রিপারেশন কেন্দ্রিক। তো সেই দিন আমি ডিটেলস কথা বলবো, বুক লিস্ট থেকে শুরু করে A to Z, এবং এটা খুব দ্রুত, ধরেন হয়তো 5-7 দিনের মধ্যে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আপনারা সেদিন থাকবেন। প্রশ্ন যে করেছেন বুঝতে পারছেন আমার কথা? স্যার ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওইটার জন্য আমি একটু রেখে দিই, বুঝছেন? আমি এই 5 মিনিট আসলে আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নটা আপনি করেছেন, এই জন্য আমি অ্যাডভান্স বলে দিচ্ছি যে আমি এটার জন্য 1 ঘন্টার একটা সেশন রাখবো শুধুমাত্র আপনি ইংরেজির প্রিপারেশন, অর্থাৎ একটা ইংরেজি আপনি কিভাবে পড়লে বিসিএস থেকে শুরু করে সকল চাকরির প্রিপারেশন হয়ে যায়। অর্থাৎ যে একটা আপনি 3য় 4র্থ শ্রেণীর পরীক্ষাও যদি দেন, কথার কথা বলছি, প্রাইমারি স্কুলের পরীক্ষা দেন, সেইগুলোও যাতে কাভার করে, মোটামুটি আমি সব দিক নির্দেশনা দিয়ে দিব। আপনার একটা বেস পড়াশোনা থাকবে, এর সাথে কতগুলো সাপ্লিমেন্টারি পড়াশোনা থাকবে। ঠিক আছে? তাহলে দেখবেন যে ইংরেজি নিয়ে আলাদা কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে? একটু থাকেন, আর একটু আমাদের গ্রুপ বা পেজ গুলো একটু ফলো করেন। ঠিক আছে? এখানে আপডেট গুলো দিয়ে দিব আমরা। আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি এটি অ্যাপ্লিকেট আর কি স্যার। জি জি এখানে ওই এক্সাম গুলো আমি এটিও পরীক্ষা দিব আর কি স্যার, প্রাইমারি স্কুলের টিচার। আমাদের আচ্ছা এটিওর ইয়ের ব্যাপারে প্রিলিমিনারি বা রিটেন ব্যাপারে একটু সিলেবাসটা কি আলাদাভাবে একটু সুযোগ করে দেওয়া যায় স্যার? আচ্ছা, ঠিক আছে। এটা আমার কথা ইয়ে থাকবে, শোনেন, গ্রুপে আপনি এটা আমাকে পার্সোনালি একটু ইয়ে করেন, মানে এটা রিটার্ন কোশ্চিনটা কিরকম হবে সেটার জন্য তো। বিশেষ করে ফার্স্ট টাইম তো আমাদের প্রিলিটা আছে, প্রিলি এবং রিটেন হ্যাঁ, এই দুটার প্রিলি সিলেবাসটা এবং একটু রিটার্ন, স্যার। রাইট। ঠিক জি আছে। স্যার। আচ্ছা, একটু আপনি আমাকে একটু পার্সোনালি একটু ইনবক্স করেন। ঠিক আছে? আমি আপনাকে একটা সাজেশনও দিয়ে দিব, এবং কোশ্চেন প্যাটার্ন আমি আপনাকে কালেক্ট করে ইনশাল্লাহ দিয়ে দিব। আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ। মানে স্যার এই মুহূর্তে গ্রুপটাতে আমি না, আপনাকে হ্যাঁ, গ্রুপে গ্রুপে লিখবো আপনি স্যার। আমার আহ, জি আমার স্যার। আমার হোয়াটসঅ্যাপে আপনি একটু নক দিয়েন। ঠিক আছে? বা আমাকে একটু ওকে। মেনশন করেন, আমি রিপ্লাই দিলে আপনি ওইটাতে একটু নক করেন, আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন। ঠিক আছে? আর আর আমি যেটা জি জি বলেন। আর আপনার কি কোনো পেজ আছে, মানে আপনি নিজস্ব পেজ বা ক্লাস নেন? আমি শুনতে পারছি না, আসলে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বললাম যে স্যার আপনার কোনো পেজ আছে, মানে যেখান থেকে আপনি তথ্যগুলো বা মানে শেয়ার করেন বা হ্যাঁ হ্যাঁ, এই আপনি আমাদের বিশেষ জার্নি পেজটা সবার আমাদেরই পেজ। আর সাথে এই মেহেদিস ইংলিশ পয়েন্ট দিলে আপনি ইয়ে দিবেন, সার্চ দিলে ওখানে পেয়ে যাবেন একই। এই ক্লাসগুলোই ওখানে পাবেন, ওখানকার ক্লাসই এখানে পাবেন একই। ঠিক একই আছে, প্ল্যাটফর্ম, ধন্যবাদ। আপনি মেহেদিস ইংলিশ পয়েন্টে ইয়ে দিলেন বা আমার পার্সোনাল আইডিতে নক দিয়েন, অসুবিধা নেই। আমাদের যে কোনো টিচারদেরকেই কোনো ইয়ে হইলে আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। জি জি, সবাই ভালো থাকবেন।